স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল সেট 1 আমরা আজকে করাবো, পেজ নম্বর 546 রয়েছে। এটার এমসিকিউ আর এসিকিউ সম্পূর্ণ সমাধান তোমরা এই ভিডিওতে পাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলো কিভাবে হচ্ছে শিখতে পারবে। এটা ভলিউম 2 হচ্ছে, ভলিউম 1 আমি সমস্ত মডেল কোশ্চেন পেপার প্রায় করে রেখেছি, যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও, যদি পিডিএফ গুলো নিতে চাও, তাহলে পার্থসগ্রাম ক্লাস বলে সার্চ করতে পারো, টেলিগ্রামে সার্চ করলেই কিন্তু তোমরা এটা জয়েন হতে পারো। এছাড়াও পেড ব্যাচ চলছে একটা, তোমরা যদি ক্লাস 10 এ ভালো রেজাল্ট করতে চাও, 2025 যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে মাত্র 199 টাকায় তোমরা এই ব্যাচটা নিতে পারো এবং বাদ বাকি সমস্ত কিছু জানতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। তো আমরা শুরু করছি। দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে, প্রথম অঙ্কটা দিয়ে 1 এর 1 দিয়ে R% বার্ষিক সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এটা কোন অপশনটা হবে? তো দেখো সব থেকে ইজি হচ্ছে আমাদের যে সূত্রটা I ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা হচ্ছে মেন সূত্র। এটাকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে দেখো 100I ইকুয়াল টু পি আর টি হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100I ইকুয়াল টু পি আর টি দেখো অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নটায়, বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইকুয়াল টু আর টি। এখানে আর হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি কোন ভেদে রয়েছে, ঠিক আছে? তো আমরা জানি যে ভি এর সাথে এই 1/p এটা এবং টিটা অলওয়েজ কিন্তু যৌগিক ভেদে থাকে, ঠিক আছে? 2 নম্বরেরটা হচ্ছে যৌগিক ভেদে থাকে, কিন্তু তার আগে তোমাদেরকে বুঝিয়ে দিই যে ভি ভ্যারিজাস আমরা জানি হচ্ছে টি বাই পি থাকে, ঠিক আছে? এইভাবে থাকে টি বাই পি। তো এটাকে বলা হয় যৌগিক ভেদ, এটাকে কি বলা হয়? যৌগিক ভেদ বলা হয়, ঠিক আছে? তাই আমরা এটা লিখবো হচ্ছে যৌগিক ভেদে আছে। 3 নম্বর প্রশ্নটা বলছে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? তো দেখো এটা প্রথমে আমাদেরকে ছবি এঁকে নিতে হবে। তো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা জ্যা, ঠিক আছে? এই জ্যাটার নামকরণ করে দিলাম আমরা এ আর বি। এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সেম, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, মানে ও থেকে এ আর ও থেকে বি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং এর মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে এ ও বি, এটা বলে দিয়েছে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ও থেকে বি আর ও থেকে যদি এ সমান হয়, তার মানে এই দুটোকে আমরা ধরে নিতে পারি, তার মানে এই দুটোকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে সমান সমান দিয়ে আমরা কি করলাম, এটাকে এক্স সেন্টিমিটার বা এক্স একক ধরে নিলাম। এক্স একক ধরে নিলে তাহলে এ বিটা হচ্ছে একটা অতিভুজ, ঠিক আছে? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তাই এ ও বিটা সমকোণী ত্রিভুজ হলে এ বিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে সূত্র রয়েছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে দিতে হবে। তাহলে রুট ওভারের মধ্যে আমরা পাচ্ছি 2x স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2x স্কোয়ার যদি আমরা পাই, তাহলে এই যে মানটা, ঠিক আছে, এই এ বির যে মানটা সেটা কিন্তু এখানে বলে দিয়েছে 18 সেমি। তার মানে আমরা বলতে পারি রুট ওভার 2x স্কোয়ার সমান সমান 18 সেমি, এটা আমরা বলতে পারি। এবার আমরা কি করব, রুটটা ওই পাশে চলে গেলে কি হবে, রুটটা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে 2x স্কোয়ার সমান সমান 18 স্কোয়ার। আমরা পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার মানে হচ্ছে 18 গুণ 18, আর বাইরে একটা 2 রয়েছে, অর্থাৎ 2 দিয়ে 18কে কাটাকুটি করলে 9। তাহলে এক্স এর মান যদি আমরা বের করি, ঠিক আছে, আমরা যদি এক্স এর মান এখানে যদি বের করি তাহলে এটা কি করতে হবে, রুট ওভার করতে হবে। 18 মানে হচ্ছে 9 দুগুণে 18 আর একটা 9 ছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9√2 বেরোচ্ছে। তার মানে আমরা এখানে 9√2 পেলাম, মানে এটাও 9√2 পেলাম আর এটাও 9√2 পেলাম। কিন্তু প্রশ্ন করেছে যে এর জ্যা থেকে যে দূরত্বটা, তার মানে আমরা যদি জ্যা থেকে দূরত্বটা বের করি, ধরে নাও আমরা এখানে একটা দাগ দিলাম, এটার নামকরণ করলাম ডি।
তাহলে ওডির যদি মান বের করি, তাহলে এখানেও কি হচ্ছে, একটা সমকোণ তৈরি হচ্ছে, এটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে এটা 90 ডিগ্রি তৈরি হলে এখানে ডি বির যে মানটা সেটা 18-র অর্ধেক হয়ে যাবে। 18-র অর্ধেক মানে হচ্ছে 9 সেন্টিমিটার হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম 9, আর ওপরেরটা পেয়েছি 9√2। তাহলে আমরা লম্বটা বের করতে পারবো। লম্ব অর্থাৎ ডিও বা ওডি, ওডির মান বের করতে গেলে √ওভার কি করতে হবে, অতিভুজের স্কোয়ার করতে হবে এবং মাইনাস দিয়ে 9-এর স্কোয়ার করতে হবে, অর্থাৎ ভূমি স্কোয়ার করতে হবে। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে কিন্তু এখানে লম্বটা পাওয়া যাবে। তাহলে এটা 9-এর স্কোয়ার করলে 81, 81 গুণ 2, ঠিক আছে, 81 গুণ 2 মানে 2 1 2, আর 8 2 16, আর 1 আচ্ছা 16ই হবে। তাহলে 162, আর বিয়োগ 9 9 81। তাহলে এটা বিয়োগ করলে 81 হয়, আর 81 যদি রুট করি তাহলে 9 হয়। তার মানে ওডির মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 9 সেন্টিমিটার বা 9 একক। ঠিক আছে, এখানে 9 সেন্টিমিটারই দিয়েছে, তো যেটা আমরা অপশন সি তে পাচ্ছি। ঠিক আছে, অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর। এবার দেখো এটা আরেকটা লজিকে করা যায়, সেই লজিকটাও বলে রাখছি। 3 দাগের আরেকটা লজিকও আমি এখানে বলে রাখছি। যদি তোমরা ত্রিকোণমিতির ধারণা জানো, ত্রিকোণমিতিতে আমরা জানি যে এইখানে যে কোণটা 45 ডিগ্রি হচ্ছে, এখানে তো 45 ডিগ্রি হচ্ছে। এবার যদি বলো যে স্যার 45 ডিগ্রি কেন হচ্ছে, কারণ পুরোটা তো 90 ডিগ্রি, পুরোটা বলে দিয়েছে 90 ডিগ্রি, তার মানে অর্ধেকটা 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে এটা তো আমরা পেয়ে গেছিলাম 9√2। তার মানে আমাদেরকে জাস্ট এইটা বের করতে হবে, অর্থাৎ এই যে ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, এটাকে ভূমি বলে, 45 ডিগ্রি সাপেক্ষে এটাকে ভূমি বলে। তার মানে তোমরা যদি cos 45 ডিগ্রি করে দাও, তাহলে আমরা জানি ভূমি বাই, ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম ভূমি বাই অতিভুজ, আর এখানে অতিভুজ 9√2 হবে। তাহলে ভূমি বাই অতিভুজ 9√2, আর cos 45-এর মান আমরা জানি 1/√2, আর এখানে ভূমিটা আমরা ওপরে লিখলাম, আর এখানে হচ্ছে 9√2। √2 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে ভূমি পেয়ে গেলাম কত, শুধু 9। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু এটা শর্টকাটে তোমরা করতে পারো, এটা শর্টকাটে নিয়ম। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু ভূমি, এটা কিন্তু লম্ব নয়, কারণ 45 ডিগ্রি সাপেক্ষে এটা ভূমি হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আমরা চলে আসছি 4 দাগেরটা। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির মান কত আমাদেরকে বের করতে হবে। জাস্ট এটা আমরা কি করব, যোগ করে দেবো। দেখো 4 দাগের অঙ্কটা আমরা কি করছি, প্রথমে রয়েছে 35 ডিগ্রি, তারপরে রয়েছে 57 মিনিট, আর তারপরে রয়েছে 4 সেকেন্ড, সেটাকে আমরা 0.4 লিখলাম। তারপরেরটা রয়েছে 39 ডিগ্রি, তারপরে রয়েছে হচ্ছে 0.2 মিনিট, তারপরে আমরা কি করব 56 সেকেন্ড করে দেবো, এবং এইটাকে আমরা কি করব, যোগ করব। তা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0 0 বেরোচ্ছে, কারণ 56 আচারে 60 হয়, 60 মানে 0 0, 57 2 59, আর হাতে থাকে 1, তার মানে এটাও হচ্ছে 0, আর এটা 9 রেখে 10 5 হয়ে যাবে, 3 2 আর 3 3 6 রেখে 7 75 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এটাকে আমরা শুধুমাত্র 75 ডিগ্রি লিখতে পারি। এবার বলেছে তৃতীয় কোণটা আমরা বের করব, তাহলে তৃতীয় কোণ আমরা কি লিখবো, তৃতীয় কোণ। তাহলে তৃতীয় কোণ কি করতে হবে, টোটাল যে কোণ হয় সেটা তো 180 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে আমাদেরকে 75 বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে 75 যদি আমরা বিয়োগ করি, তাহলে 105 ডিগ্রি বেরোচ্ছে। এবার এই 105 ডিগ্রির আমাদেরকে কি করতে হবে, রেডিয়ানে বের করতে হবে। তা রেডিয়ান বের করতে গেলে মাথায় রাখবে পাই/180 দিয়ে কাটাকুটি করতে হয়। ঠিক আছে, তাহলে পাই দিয়ে 180, পাই/180 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 2 10, 5 1 5, আর এটা যাচ্ছে 5 3 5 15 আর 6। আবার দেখো 7 দিয়ে নয়, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, আর এটা হয়ে যাচ্ছে 3 12 36। তাহলে এটাকে যদি আমরা ফাইনাল লিখি, তাহলে 7 পাই/12। ঠিক আছে, 7 পাই/12 এটা রেডিয়ানে আসছে। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কোথায়, 7 পাই/12, দেখো অপশন বি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে একদম সঠিক উত্তর। এরপরে চলে আসছি 5 দাগেরটায়, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, তাদের আয়তনের অনুপাত কত হবে। তো আয়তনের অনুপাত দেখো আমরা কি করে করব, 5 দাগের অঙ্ক। তাহলে আয়তনের অনুপাতের সূত্র আমরা জানি, কিসের ক্ষেত্রে বলেছে একবার দেখে নিই এখানে।
আয়তনের অনুপাত এখানে বলে দিয়েছে হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে আয়তনের অনুপাত আমরা জানি হচ্ছে 4/3, তারপরে পাই একটা r1³ লিখবে, আর তারপরে হচ্ছে 4/3, তারপরে পাই, এটা হয়ে যাবে r2³। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4/3 পাই আর 4/3 পাই হচ্ছে, এটা আমরা জানি ধ্রুবকে থাকে, ঠিক আছে। তার ধ্রুবকে থাকলে এই দুটোই কেটে যাচ্ছে। তাহলে এখানে পুরো দেখছে r1/r2 এবং তার পুরোটার আমরা হোল কিউব লিখতে পারি। এবার r1/r2 কিন্তু এখানে মান বলে দিয়েছে 1/2, তাহলে 1/2 তার পুরোটা কিউব, আর 1/2 এর কিউব করলে আমরা জানি 1/8 হয়, আর 1/8 মানেই হচ্ছে 1:8, ঠিক আছে। তো এটাই আমরা জাস্ট লিখে দেবো এখানে 1:8, অপশন বি তে রয়েছে, ঠিক আছে। অপশন বি হচ্ছে একদম সঠিক উত্তর। চলে আসছি আমরা 6 দাগেরটায়। দেখো, কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30 এবং সংখ্যাগুরু মান 24 হলে মধ্যমা কত সেটা বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা সূত্র লিখব। সূত্রটা দেখে নাও তোমরা। সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণ মধ্যমা, ঠিক আছে। 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ যৌগিক গড়, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবে। তো এখানে কি কি দিয়ে দিয়েছে, সংখ্যাগুরু মানের জায়গায় 24 বলে দিয়েছে। 3 গুণ মধ্যমা মানে আমি 3 গুণ মধ্যমাই লিখবো, কারণ মধ্যমার মান বের করতে বলেছে। মাইনাস 2 গুণ যৌগিক গড় বলেছে, তাহলে যৌগিক গড় এখানে বলে দিয়েছে 30। তাহলে আমরা এটাকে কি করব, 24-এর জায়গায় 24 লিখবো, এটা 3 গুণ মধ্যমা লিখবো, ঠিক আছে। আর এটাকে করে দেবো 3 20 60। এবার আমরা এখানে লিখবো হচ্ছে 3 গুণ মধ্যমা, ঠিক আছে। আর এই পাশে যদি নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে, 24 প্লাস 60 হয়ে যাবে। 60টাকে দেখো আমরা এই পাশে নিয়ে চলে এসেছি, তাই 24 যোগ 60। তার মানে আমরা শুধু যদি মধ্যমা বের করি তাহলে এটা কত হচ্ছে, 60 মানে 84, আর 84কে জাস্ট 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 আর 3 8 24, অর্থাৎ 28 অ্যান্সার আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে, ঠিক আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি হচ্ছে শূন্যস্থান পূরণে। দেখো, শূন্যস্থান পূরণ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরে মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত। দ্বিতীয় বছরের মূলধন মানে হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে কত টাকা হচ্ছে। তো আমরা এটা সূত্র জানি, জাস্ট এটা সূত্র হয়ে যাবে। সূত্রটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100, এটাই হচ্ছে মেন সূত্র। এটাই কিন্তু দ্বিতীয় বছরের শুরুতে মূলধনটা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। তারপরে চলে আসছি 2 দাগেরটা, বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হবে। তো আমরা এখানে একটা জিনিস জানি, আমাদের কোনো কিছু প্রকৃতি হতে গেলে আমাদেরকে মেন জিনিসটা জানতে হয় বি স্কোয়ার মাইনাস 4ac। আমাদের মেন নিরূপক হচ্ছে এইটা। এটা যদি 0 হয় বা 0 থেকে বড় হয় বা 0 থেকে যদি ছোট হয়, তাহলে থেকেই আমরা এটা প্রকৃতি জানতে পারি। কিন্তু এখানে বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতিতে রয়েছে। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে a/b ইকুয়াল টু b/c, ক্রস গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু ac, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ac ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 একটা মিসিং আছে। তার মানে 4 যদি মিসিং থাকে তাহলে এর কোনো প্রকৃতি কিন্তু তৈরি হচ্ছে না। আর প্রকৃতি তৈরি না হলে তাকে আমরা বলি হচ্ছে কাল্পনিক, ঠিক আছে। এটার অ্যান্সার হবে কাল্পনিক, এটা মনে রাখবে। 3 নম্বর বলছে একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটা একটা উপপাদ্য রয়েছে, সেই অনুযায়ী এটা লিখলাম, অর্ধেক হয়। 4 দাগেরটাই চলে আসছি। দেখো, 4 দাগের প্রশ্নটাই বলছে এক্স কস থিটা ইকুয়াল টু 1। এখান থেকে এক্স এর মান যদি আমরা বের করি তাহলে 1/cos থিটা বেরোবে, এবং 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। একইভাবে আরেকটা বলেছে হচ্ছে y cot থিটা ইকুয়াল টু 1, তার মানে আমরা শুধু y এর মান বের করলে 1/cot থিটা হবে। আর 1/cot থিটা মানে আমরা জানি হচ্ছে tan থিটা।
এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর মাইনাস দিয়ে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তার মানে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা অলওয়েজ 1 হয়। তার মানে আমরা শূন্যস্থানে কি লিখবো, শুধু 1 লিখবো। চলে আসছি আমরা 5 নম্বরটায়। দেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে প্রথমে আমাদেরকে ছবি এঁকে নিতে হবে। তাহলে 5 দাগ দিয়ে প্রথমে ছবিটা কেমন হচ্ছে দেখো, প্রথমে একটা গোল রয়েছে এবং তার ভেতরে রয়েছে একটা ঘনক। আমি ঘনকটাকে বর্গক্ষেত্রের মতন এঁকে নিলাম এবং এইটা হচ্ছে তার কর্ণ। এবার এখানে যে ব্যাসটা হবে, ব্যাস এখানে কিন্তু বলে দিয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্কের মধ্যে এখানে বলে দিয়েছে দেখো যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, তাহলে ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, বা তোমরা যদি না বুঝতে পারো তাহলে এটা আমি করে দিচ্ছি 3 গুণ 2 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 6 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এটাকেই ঘনকের কর্ণ আমরা বলতে পারি। তাহলে ঘনকের যে কর্ণটা সেটাই হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাস যেটা হচ্ছে, বৃত্তটার ব্যাস যেটা, সেটাই কিন্তু ঘনকের কর্ণ। এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, 6/√3 দিয়ে ভাগ করতে হবে, 6/√3 হবে। তাহলে এটাকে যদি আমরা করণী মুক্ত করতে চাই, করণী মুক্ত করলে কি হবে, √3 দিয়ে ওপর নিচ গুণ করতে হবে। তাহলে √3 দিয়ে ওপরেও গুণ করলাম, √3 দিয়ে নিচেও গুণ করলাম। তাহলে দেখো পড়ে থাকছে 3, আর 3 দিয়ে 6কে কাটাকুটি করলে 2, অ্যান্সার হচ্ছে 2√3। ঠিক আছে, তাহলে 2√3 সেন্টিমিটার হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তার মানে আমরা এখানে লিখে দেবো ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√3। চলে আসছি 6 নম্বর প্রশ্নটা। বলছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে আমরা কি বলে থাকি, সংখ্যাগুরু মানের শ্রেণী বলে থাকি। এখানে লিখবো হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী বলে থাকি। ঠিক আছে, তাহলে শূন্যস্থান হয়ে গেল। আমরা চলে আসছি এবার সত্য মিথ্যায়। সত্য মিথ্যাটা দেখো, প্রথমে 3-এর 1-এরটা কি বলছে, বলছে a এর মূলধন b এর দ্বিগুণ এবং b এর মূলধন c এর 4 গুণ হলে এর অনুপাত কি এটা হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আগে। তাহলে প্রথমে আমরা কি করব, c এর আমরা ধরে নিলাম মূলধন হচ্ছে x টাকা। তাহলে b এর যে মূলধনটা সেটা হবে c এর 4 গুণ অর্থাৎ 4x টাকা, আর a এর মূলধনটা হচ্ছে b এর দ্বিগুণ মানে হচ্ছে 4 দুগুণী 8, 8x টাকা। এবার আমরা জানি লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও তাই হবে, মানে মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত যদি আমরা বের করি তাহলে কি হবে, 8x ইস টু 4x ইস টু x। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি 8 ইস টু 4 ইস টু 1, তার মানে এটা যদি মূলধনের অনুপাত হয় তাহলে এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত, এবং আমরা দেখতে পাচ্ছি লভ্যাংশের অনুপাত এটাই দেওয়া রয়েছে। তাই এই কারণের জন্য আমরা এটাকে সত্য লিখব। এবার আমরা চলে আসছি 2 দাগেরটা। 2 দাগেরটা দেখো একদমই সহজ অঙ্ক। বলেছে 3√7 এটার সাথে গুণ করতে হবে 3। তো আমরা জানি 3 দিয়ে শুধু সংখ্যা 3টা গুণ হয়, অর্থাৎ 3 3 9 √7। এখানে কিন্তু রুটের ভেতরেরটা গুণ হবে না। ঠিক আছে, তো এটার কারণে এটাকে আমরা লিখবো হচ্ছে মিথ্যা। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটায় 3 দাগেরটা। দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদৃশ্য হবে। তো এর জন্য তোমাদেরকে আগে জানতে হবে সদৃশ্য বহুভুজের সংজ্ঞা অথবা শর্ত জানতে হবে। তো আমরা কি করব দেখো, এখানে 3 দাগ দিয়ে আগে তোমাদেরকে শর্তটাকে লিখিয়ে দিচ্ছি। দেখো 3 দাগ, সদৃশ্য বহুভুজ। ঠিক আছে, সদৃশ্য বহুভুজ এটার দুটো কিন্তু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে বহুভুজ দ্বয়ের অনুরূপ কোণ, বহুভুজ দ্বয়ের অনুরূপ কোণ গুলি
পরস্পর সমান হয়। আর 2 নম্বর দিয়ে বহুভুজ দ্বয়ের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতি হয়। ঠিক আছে, তো এই দুটো শর্ত মনে রাখবে এবং এই দুটো শর্তের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে যে বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হয় এবং এটার কারণে আমরা এটাকে সত্য লিখব। ঠিক আছে, তো সদৃশ্য বহুভুজের আগে শর্তগুলো জানলে তাহলে তোমরা এটা পেরে যাবে। দুটো শর্তই লিখিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে 4 দাগেরটায়। 4 দাগের প্রশ্নটা বলছে দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতি কোণ উৎপন্ন করে। তো এটা আগে বুঝতে গেলে দেখো প্রথমে আগে তোমাকে উন্নতি কোণ আর অবনতি কোণের সম্পর্কে জানতে হবে। আমি আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো 4 নম্বর দিয়ে এইভাবে যদি আমরা কোণটাকে আঁকি, এইটাকে বলা হয় হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা। ঠিক আছে, আর এটাকে বলা হয় হচ্ছে পর্যবেক্ষণ রেখা। এর মাঝখানে যে কোণটা তৈরি হয় সেই কোণটাকেই বলা হয় হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে, এই কোণটাকেই বলা হয় উন্নতি কোণ। আবার একইভাবে এটা হচ্ছে অনুভূমিক রেখা এবং এবার কোণটা কি হবে, নিচের দিকে যাবে। তাহলে এইটা হচ্ছে অনুভূমিক রেখা। আমি লিখে দিচ্ছি অনুভূমিক রেখা। আর এটা হচ্ছে পর্যবেক্ষণ রেখা এবং তার মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা স্পষ্ট জেনে গেলে যে ওপরের দিকে যদি আমরা তাকাই, ঠিক আছে, নিচ থেকে যদি ওপরের দিকে তাকাই তাহলে সেটা উন্নতি কোণ হচ্ছে, আর যদি নিচের দিকে তাকাই তাহলে অবনতি কোণ তৈরি হচ্ছে। তাহলে এখানে নিচের দিকে বলেছে যেহেতু, তাই এই কারণে এটা উন্নতি কোণ হচ্ছে না, অবনতি কোণ হচ্ছে। এটার জন্য এটা আমরা মিথ্যা লিখলাম। ঠিক আছে, কিন্তু এটার অ্যান্সার পেপারে তোমাদের প্রশ্নবিচিত্রা যে অ্যান্সারটা দেখবে, তো অ্যান্সারে দেখবে সত্য লেখা রয়েছে। এবার কি কারণে লেখা রয়েছে সেটা আমার জানা নেই। যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবার দেখো 5 দাগের অঙ্কটায় চলে আসছি। একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি। এটা তোমরা ইজিলি জানো যে কোনোদিনও নিরেট চোঙের আয়তন বেশি হতে পারে না, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, 5এরটা মিথ্যা। 6এরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 10, এটাকে সামেশন চিহ্ন বলে। ঠিক আছে, এটাকে সামেশনও বলে, সিগমাও বলে। ঠিক আছে, সামেশন অথবা সিগমা যেটা ইচ্ছা বলতে পারো। তো সামেশন এফআই এক্সআই এর মান 200 হলে মোট পরিসংখ্যা যদি 10 হয়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো 6 দাগের একটা সূত্র রয়েছে, এক্স বার ইকুয়াল টু, এক্স বার বলে, উপরে দাগটাকে বার বলে, এটাকে আমরা যৌগিক গড় বলি। এক্স বার ইকুয়াল টু সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই দিয়ে সামেশন এফআই। তার মানে আমরা এক্স বারের মান যদি বের করি তাহলে ওপরে হয়ে যাবে 200 আর নিচে হয়ে যাবে এফআই এর মান 10। তার মানে কাটাকুটি করলে অ্যান্সার দেখো 20 আসছে, কিন্তু এখানে গড় বলেছে 10, তার মানে এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, এবার আমরা করব 4 দাগের 1-এর অঙ্কটা। দেখো কি বলছে 4 দাগের 1-এরটা। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে? তো আমাদের এখানে যে জিনিসগুলো জানা দরকার, মেন সূত্র হচ্ছে I ইকুয়াল টু PRT বাই 100। আশা করি তোমরা এই সূত্রটা জানো। I মানে হচ্ছে সুদটাকে বলে, তো এখানে বলে দিয়েছে সুদ 7 টাকা, তো আমরা এখানে 7 বসিয়ে দিতে পারি। P আমরা জানি না, তাই P এর জায়গায় P থাকবে। R এর মান বলে দিয়েছে 5%, তাই 5। আর T বলেছে 1 সপ্তাহের। 1 সপ্তাহ মানে আমরা জানি হচ্ছে 7 দিন, আর যেহেতু দিনে রয়েছে তাই 365 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আর বাই দিয়ে থাকে কত, 100। ঠিক আছে, এখানে মাথায় রাখবে 7 দিন মানে হচ্ছে 7 বাই 365, এটা বছরে কনভার্ট করার জন্য। এবার আমরা এটাকে কি করব, 365টা নিচে চলে আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি, হচ্ছে 7 ইকুয়াল টু পি ইন্টু 5 ইন্টু 7, আর বাই দিয়ে নিচে রয়েছে 100 এবং তার পাশে চলে আসবে হচ্ছে 365।
এবার আমরা এটাকে আবার ক্রস গুণ করতে পারি, তার মানে 7 গুণ 100 গুণ 365 হয়ে যাবে। আর এই পাশে ছিল হচ্ছে পি ইন্টু 5 ইন্টু 7। এবার পি এর মান যদি আমরা ডাইরেক্ট বের করি তাহলে কি হবে, 7 ইন্টু 100 ইন্টু 365 বাই দিয়ে নিচে চলে আসবে হচ্ছে 5 গুণ 7। তাহলে এটাকে কাটাকুটি করলে 7 7 কেটে যাচ্ছে, আর 5 দিয়ে আমরা যদি এটাকে কাটাকুটি করি, 5 দিয়ে এটাকে কাটাকুটি করলে 5 7 35 আর 3 পাচ্ছে 15, অর্থাৎ 7300, অর্থাৎ 7300 টাকা হচ্ছে। তার মানে এটার অ্যান্সার লিখে দেবে 7300 টাকা। ঠিক আছে, এটা মূলধন। চলে আসছি আমরা পরেরটায়, 2 দাগেরটা কি বলছে, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয় তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। তো আমরা এটারও একটা সূত্র জানি, 2 দাগ দিয়ে করছি দেখো। এটার মেন সূত্র হচ্ছে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা আমরা সূত্রটা জানি। তাহলে a এর জায়গায় a থাকবে, p এর জায়গায় এখানে বলে দিয়েছে হচ্ছে 1000। তাহলে 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 10% বলেছে। আচ্ছা, এখানে কিন্তু প্লাস হবে না, এখানে হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস 10/100, আর টু দি পাওয়ার এখানে বলেছে 2 বছর, তাই এটা 2। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 1000 এর জায়গায় 1000 থাকবে, এটা 0 আর এটা 0 কেটে গেল, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10, যেহেতু স্কোয়ারে আছে তাই দুবার করে লিখলাম। এবার 10-এর দুটো করে 0 আর এখানকার দুটো 0 কেটে গেল, তাহলে 9 9 81 আর একটা 0, তাহলে 810 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 810 আমরা লিখে দেবো যে যন্ত্রটির মূল্য 810 টাকা হবে। চলে আসছি আমরা এবার দেখো 3 দাগেরটায়, a is to b বলে দিয়েছে 2 is to 3 আর b is to c 4 is to 5। তাহলে a স্কোয়ার b স্কোয়ার is to bc এর মান কত। তো আমরা কি করব, এটা প্রথমে আগে লিখে নেব। তো 3 দাগেরটা প্রথমে এখানে বলে দিয়েছে a is to b, এটা হচ্ছে 2 is to 3, এবং আরেকটা বলে দিয়েছে b is to c, যেটা 4 is to 5 বলে দিয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, এরকম কোনো অঙ্ক থাকলে প্রথমে আমাদেরকে বিটাকে মেলাতে হবে। বির এর 3 রয়েছে আর বির এটা 4 রয়েছে। তো আমরা যদি পরস্পর গুণ করে দিই, এটাকে 4 দিয়ে আর এটাকে 3 দিয়ে, তাহলে দেখো এটা কি আসবে, এটাকে 4 দিয়ে যদি পুরোটাকে 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণী 8 আর 3 4 12, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা 12 আর 3 পাচ্ছে হচ্ছে 15। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো বি এর মান দু জায়গাতেই সেম সেম হয়ে গেছে, এটাও 12 এটাও 12। তাহলে আমরা a is to b is to c লিখতে পারি কত, 8 is to 12 আর is to দিয়ে 15, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা ধরে নিতে পারি। তার মানে a এর মান আমরা ধরে নিলাম হচ্ছে 8k, b এর মান ধরে নিলাম হচ্ছে 12k, আর c এর মান ধরে নিলাম হচ্ছে 15k। কেটা হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, কেটা হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক। এবার সুতরাং দিয়ে যে অঙ্কটা দিয়েছে a স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু এ সি, সরি বি সি, তাহলে এটার মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমে এর জায়গায় এর মান বসিয়ে দিচ্ছি, 8k তার স্কোয়ার, তারপরে রয়েছে 12k তার স্কোয়ার, আর তারপরে রয়েছে হচ্ছে বিসি, তার মানে বি এর মান হচ্ছে 12k, আর গুণ দিয়ে রয়েছে সি এর মান হচ্ছে 15k। তাহলে আমরা এটা কি করতে পারি, 8 এর মানে হচ্ছে 8 8 64, তার কে স্কোয়ার হয়ে যাচ্ছে, 12 12 144, তার এখানে কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 180 কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার যদি উঠে যায়, সবকটার থেকে কে স্কোয়ার উঠে যাচ্ছে, 64 144 আর 180 পড়ে থাকছে। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কাটাকুটি করলে দেখো 4 দিয়ে কাটাকুটি করলে 4 16 64, 4 দিয়ে এটাকে কাটাকুটি করলে হচ্ছে 3 4 12 আর 4 6 24, আর 4 দিয়ে এটা কাটাকুটি করলে 4 4 16 4 5 20, অর্থাৎ 16 36 আর 45 ইস্টুতে আসছে। ঠিক আছে, 16 36 45, তার মানে এটার উত্তর তোমরা লিখে দেবে 16 ইস্টু 36 ইস্টু 45।
চলে আসছি দেখো আমরা পরেরটায়, 4 দাগ। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড হলে প্রমাণ করো যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা ভেদের অঙ্ক। তো আমরা কি করে করব দেখো, 4 দাগ। প্রথমে যেটা বলেছে যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এটা লিখলাম, আর একটা বলেছে এক্স ভ্যারিজ অ্যাজ জেড। এবার যৌগিক ভেদ অনুসারে, যৌগিক ভেদ এটা করব না, এখানে দেখো একটা সিস্টেমটা কি হবে, এটাকে জাস্ট উল্টে দেবো, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স করে দেবো, আর এটাকে জেড ভ্যারিজ অ্যাজ এক্স করে দেবো। দুটোকে আমরা কি করলাম, ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, ঘুরিয়ে লেখা যায়। তার মানে এখান থেকে ওয়াই এর মান যদি বের করি তাহলে এটা বেরোবে k1x, আর এখান থেকে যদি জেড এর মান বের করি তাহলে বেরোবে k2x। ঠিক আছে, এখানে k1 আর k2টা হচ্ছে ভেদ ধ্রুবক। এবার অঙ্কের মধ্যে যেটা দিয়েছে সেটা আমরা আগে টুকে নিলাম, যেটা y মাইনাস জেড দিয়েছে। তাহলে y মাইনাস জেডটা আমরা মান বসিয়ে দেবো, y এর জায়গায় মান হচ্ছে k1x আর মাইনাস দিয়ে k2x। তাহলে y মাইনাস জেড ইকুয়াল টু, আমরা এখানে x কমন নিতে পারি, তাহলে পুরো থাকছে k1 মাইনাস k2। এবার k1 মাইনাস k2 এটা তো কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এটাকে আমরা লিখতে পারি y মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ x, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এখানে দেখে নাও, এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল যে x ভ্যারিজ অ্যাজ y মাইনাস জেড। তাহলে এটা প্রমাণিত বলে লিখে দেবে লাস্টে। এবার আমরা চলে আসছি দেখো 5 দাগেরটায়। একটি আয়তক্ষেত্র ABCD এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেন OB সমান সমান 6 সেমি, OD সমান সমান 8 সেমি এবং OA সমান সমান √19 সেমি, তাহলে OC এর দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। 5 দাগেটা দেখো, 5 দাগেটা একটা ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, এটার আগে ছবিটা এঁকে নেব। তো ছবিটা হচ্ছে এরকম একটা ছবি হবে। এখানে ও হচ্ছে যে কোনো একটা বিন্দু, তো আমি এটা ও নিয়ে নিলাম। এটা হচ্ছে ও নিয়ে নিলাম। ঠিক আছে, এটার নামকরণ করলাম, এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে আমরা এখান থেকে যেটা জানি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটা প্রয়োগে পাবে। ঠিক আছে, প্রয়োগে কিন্তু এই সূত্রটা লিখে দেওয়া রয়েছে। তো তোমরা এই প্রয়োগটাতে দেখে নেবে, তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যদি অভ্যন্তরে কোনো একটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটা থেকে ও এর স্কোয়ার আর ও সি স্কোয়ার এটা করলে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হয়। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা প্রয়োগ বা উপপাদ্যে রয়েছে। তো আমরা কি করব, এখানে মান বসিয়ে দেবো। ও এর মান বলে দিয়েছে √19, তাই 19 স্কোয়ার। ও সির মানটা বলেনি, তাই ও সি স্কোয়ার থাকবে। ও বির মান বলে দিয়েছে 6 স্কোয়ার, আর ওডির মান বলে দিয়েছে 8 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 19 প্লাস ও সি স্কোয়ার থাকবে 8 স্কোয়ার, মানে হচ্ছে সরি 6 স্কোয়ার হচ্ছে 36, আর 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে ও সি স্কোয়ার সমান সমান, আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে 100 হচ্ছে, আর মাইনাস দিয়ে 19 হচ্ছে, কারণ 19টা এই পাশে চলে আসছে। তার মানে ও সির মান আমরা কি করব, √100 থেকে যদি 19 বাদ দিই তাহলে 81 হচ্ছে, আর 81 √, যদি আমরা করি তাহলে 9 সেন্টিমিটারে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে ওসির মান 9 বেরোচ্ছে। তাহলে এখানে তোমরা উত্তরে লিখে দেবে ওসিটা হচ্ছে 9 সেন্টিমিটার। এবার আমরা চলে আসছি হচ্ছে 6 দাগের প্রশ্নটা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের অনুপাত বলে দিয়েছে 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। তো আমরা কি করব, এখানে মেন যেটা খুব সোজা, যেটা তোমাদের লজিকটা মনে রাখতে হবে, যে বৃত্তস্থ কোনো যদি চতুর্ভুজের বিপরীত কোণ যদি হয় তাহলে সেটা সবসময় সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি হলে আমরা করে দেবো, এটা দেখো খুব সহজ। এটা 180 ডিগ্রি হলে প্রথমে দুটো কোণ আমরা ধরে নেবো, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে 2x আর 3x যদি ধরি তাহলে এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সবসময় সম্পূরক হয়, তাই এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে 5x সমান সমান 180 ডিগ্রি আমরা লিখতে পারি, আর 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তার মানে হয়ে গেল 36 ডিগ্রি।
তাহলে দুটো কোণ চেয়েছে, দুটো কোণ আমরা কি করে বের করব, একটা 2 কে 36 দিয়ে গুণ করব, আর একবার 3 কে 36 দিয়ে গুণ করব। তা 2 কে 36 দিয়ে গুণ করলে হচ্ছে 36 দুগুণী 72, আর 3 দিয়ে করলে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে একটা কোণ হচ্ছে 72 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, একদম শর্টকাটেই করেছি কারণ সহজ অঙ্ক এটা। এবার আমরা চলে আসছি হচ্ছে 6 দাগের পরে 7 দাগের অঙ্কগুলো। দেখো 7 দাগের যে অঙ্ক সেটা আমরা পড়ছি। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি পরস্পর ই বিন্দুতে লম্ব, কোণ বিএসি 49 ডিগ্রি হলে কোণ এ বি ডি এর মান কত এটা বের করতে বলেছে। তো আমরা এখানে দাগ নম্বর দিয়ে দিলাম 7। তো প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ছবি এঁকে নিলাম, একটা জ্যা এঁকে নিলাম এবং জ্যাটার নামকরণ করলাম এ আর বি। তারপরে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম সেটা হচ্ছে সি। তাহলে এখান থেকে এরকম ভাবে একটা দাগ যাচ্ছে, সি থেকে এরকম ভাবে একটা দাগ যাচ্ছে যেটার নামকরণ করব ডি। এখানে বলেছে বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 49। ঠিক আছে, এই কোণটা বলে দিয়েছে কত, 49। এবার বলেছে প্রশ্ন যে এবিডি কত, এবিডি অর্থাৎ এখান থেকে আরেকটা দাগ হবে এই। ঠিক আছে, তাহলে এখানে এই কোণটা কত এটা জানতে চেয়েছে এবিডি। তাহলে আমরা এটাকে কি করে করব, এখানে একটা লজিক বুঝতে হবে। এ সি ডি এর যে মানটা সেটা এ বি ডি এর সাথে সমান। ঠিক আছে, এ তারপরে সি তারপরে ডি এর যে মানটা অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা এ বি ডি এই কোণের সাথে সমান। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার, কেন সমান? কারণ বৃত্তস্থ সকল কোণের মান সমান হয়, এটাও কিন্তু তোমাদের একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তস্থ সকল কোণের মান সমান। তাহলে বৃত্তস্থ সকল কোণ মানে এই দুটো কোণই হচ্ছে বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে, তাই এটা সমান হচ্ছে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা কোণ এসিডির মান বের করতে পারবো। তাহলে এসিডির মান আমরা কি করে বের করব, 180 ডিগ্রি থেকে 90 প্লাস 49 আমরা করতে পারি যোগ। এবার প্রশ্ন হচ্ছে 90 কোথায় থেকে পেলাম, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে এই যে এটা ইটা হচ্ছে পুরোপুরি লম্বভাবে অবস্থিত, এই যে এইটা ই রয়েছে এটা কিন্তু পুরোপুরি কিভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। তাহলে এ সি ডি অর্থাৎ এই কোণটা যদি আমরা বের করতে চাই তাহলে এই দুটো কোণের যোগফল থেকে, সরি মানে 180 থেকে এই যোগফলটা বিয়োগ করতে হবে, কারণ এটা তো লম্ব, লম্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ছবিটাতে দেখে মনে হচ্ছে যে তুমি তোমাদের মনে হবে যে এটা তো তির্যক ভাবে আঁকা, কিন্তু অ্যাকচুয়ালি এটা লম্ব ভাবে আঁকা বলে দিয়েছে, তাই এটা 90 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা এটা যোগ করি তাহলে যোগ করে আসতে 139, তাহলে 180 থেকে 139 বিয়োগ করলে হচ্ছে 41 ডিগ্রি। তার মানে আমরা এই উপরের কোণটা পেয়ে গেলাম, এসিডি 41 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এসিডি যদি 41 ডিগ্রি পেয়ে যাই তাহলে এবিডির মানও আমরা জানি যে 41 ডিগ্রি হবে। ঠিক আছে, তার জন্য আমরা এটা উত্তর লিখে দেবো 41 ডিগ্রি হবে। চলে আসছি আমরা 8 দাগের অঙ্কটায়। 8 দাগের অঙ্কটা বলছে cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু 1/3 হলে সাইন স্কোয়ার আলফার মান কত। 8 দাগের অঙ্কটা দেখো কিভাবে করছি। প্রথমে আমরা লিখে নেব হচ্ছে cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু 1/3। তাহলে এটা 4 মানে আমরা এটাকে ভেঙে নিতে পারি, স্কোয়ার করে তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটাও তাই সাইন স্কোয়ার করে তার আবার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1/3। তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি তাহলে কি হয়ে যাবে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আবার কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3। এবার আমরা জানি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান 1 হয়, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে তার মানে শুধুমাত্র এটাই পড়ে থাকবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3। ঠিক আছে, এটা আমরা করলাম। এবার দেখো, এবার এখানে একটা লজিক তোমাদেরকে করতে হবে বা একটা অপনয়ন করতে হবে। অপনয়নটা হচ্ছে আমরা জানি cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, সরি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা আমরা জানি।
আর এখন আমরা জানলাম cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3। তাহলে এটার যদি আমরা মাইনাস করে দিই, এটার মাইনাস, এটার প্লাস এবং এটার মাইনাস করে দিই, ঠিক আছে, মানে অপনয়ন করছি, তাহলে cos স্কোয়ার আলফা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 সাইন স্কোয়ার আলফা। আর এটা কি হবে, 1 বিয়োগ 1/3 হয়ে যাবে। তার মানে 1 বিয়োগ 1/3 যদি আমরা করি, তাহলে এখানে প্রথমে পড়ে থাকছে 2 সাইন স্কোয়ার আলফা। আর এটা 3 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে 3 1 3 বিয়োগ 1, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2/3 হচ্ছে। তাহলে শুধু সাইন স্কোয়ার আলফা যদি বের করি তাহলে 2/3 গুণ 2 হয়ে যাবে, কারণ এই 2টা নিচে চলে আসবে আর এই 2 এর সাথে উপরে 2 কেটে যাচ্ছে। তার মানে আমরা পাচ্ছি কত, সাইন আলফা রুট ওভার দিয়ে হয়ে যাবে, তাহলে রুট ওভার 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার রুট ওভার 1/3। কিন্তু দাঁড়াও, এখানে একটা জিনিস, অ্যান্সারে কি চেয়েছে, সাইন স্কোয়ার আলফা চেয়েছে। আচ্ছা, তো সাইন স্কোয়ার আলফা চেয়েছে, তার আমাদের রুট করার দরকার নেই। তাহলে জাস্ট আমরা ফাইনাল লাইনটা লিখে দেবো হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3, ঠিক আছে। তাহলে অ্যান্সার 1/3 বেরোবে, তার মানে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 1/3। এবার চলে আসছি 9 দাগের অঙ্কটা। দেখো, বলছে এবিসি একটি ত্রিভুজ হলে tan a/2 ইন্টু tan b+c/2 প্লাস cot a/2 ইন্টু cot b+c/2 এর মান কত। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ত্রিভুজের তিনটে কোণের মান সমান হয়। তাহলে আমরা প্রথমে কি করব, যে ত্রিভুজের আমরা জানি তিনটে কোণের মান সমান, তার মানে আমরা এটা লিখে নেব হচ্ছে a প্লাস বি প্লাস সি, তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি আমরা লিখতে পারি, অথবা আমরা পাইও লিখতে পারি, ঠিক আছে, 180 ডিগ্রিও লিখতে পারি অথবা পাইও লিখতে পারি, যেটা খুশি। আমাদের এখানে পাই দরকার, তাই পাই লিখবো। এবার দেখো এখানে আমরা কি করব, বি প্লাস সি যদি করি তার মানে পাই মাইনাস এ হয়ে যাবে, আর বি প্লাস সি বাই 2 যদি করি তার মানে এটা তো তাই হয়ে যাবে, পাই/2 মাইনাস a/2, এটা হয়ে যাবে। এবার অঙ্কে যেটা দিয়েছে সেটা যদি আমরা টুকে নিই তাহলে কি হচ্ছে দেখে নাও। অঙ্কে দিয়েছে হচ্ছে tan a/2 ডট দিয়ে tan b+c/2, আবার প্লাস cot a/2 ডট দিয়ে cot b+c/2। তাহলে এটাকে আমরা যদি tan a/2 এর জায়গায় a/2 লিখলাম, আর এখানে tan আমরা b+c/2 এর জায়গায় লিখতে পারি পাই/2 মাইনাস a/2। একইভাবে cot a/2 এর জায়গায় এটা লিখলাম, আর এটাতে আমরা লিখতে পারি হচ্ছে পাই/2 মাইনাস a/2, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, tan a/2 এর জায়গায় a/2 লিখলাম, ঠিক আছে, আর এটা পাই/2 থেকে a/2 যদি মাইনাস করি তার মানে পূরক কোণ অনুযায়ী tan এর মানটা উল্টে যাবে, অর্থাৎ cot a/2 হয়ে যাবে, ঠিক আছে। এখানেও তাই cot a/2 এটা হয়ে যাবে tan a/2 হয়ে যাবে পূরক কোণ অনুযায়ী, ঠিক আছে। ত্রিকোণমিতির পূরক কোণটা তোমরা যদি করে থাকো তাহলে এটা জানো যে এইভাবে চেঞ্জ হয়ে যায়। এবার tan আর cot যদি পাশাপাশি থাকে, গুণে থাকে, তাহলে 1 হয়, আর এটাও tan আর cot যদি পাশাপাশি থাকে তাহলে গুণে 1 হয়, তার মানে 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে। তো 2 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে তোমরা এখানে অ্যান্সার লিখে দেবে, এটা হচ্ছে কত, 2 হবে, এটা 2 অ্যান্সার হবে, ঠিক আছে। চলে আসতে আমরা পরেরটায় 10 দাগেরটা। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটারে বলেছে। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করে করব, দেখো 10 দাগেরটা আমাদের প্রথমে করতে হবে 2 পাই আর, যেখানে বলে দিয়েছে 88, তাহলে এখান থেকে যদি শুধু আর এর মান বের করি তাহলে 88 গুণ 2টা তো নিচে যাবে, তার মানে 1/2 লিখবো, আর একটা 22/7 রয়েছে, তার মানে এটা লিখবো 7/22। তাহলে এটাকে এটা দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 44 হয়, আর 22 দিয়ে ডাইরেক্ট কেটে দিলে এটা হচ্ছে 2 হয়, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে গেলাম 14। তাহলে আর এর মান যদি আমরা 14 পেয়ে যাই তাহলে এখানে মেইন যে সূত্রটা সেটা কি হবে,
মেন যে সূত্রটা সেটা হচ্ছে পাই আর এল। কিন্তু তার আগে একটা জিনিস আমি এখানে দেখে নিই, এখানে তির্যক উচ্চতা 2 ডেসিমিটার বলেছে, 2 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এখানে তির্যক উচ্চতা মানে হচ্ছে এল, এলটা বলেছে 2 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, 2 গুণ 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডেসি থেকে আমরা যদি সেমিতে নিয়ে আসি তাহলে এটা 10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 10 দুগুণে 20 সেমি হয়ে যাবে, ঠিক আছে, 20 সেমি হয়ে যাচ্ছে। এবার আমাদের সূত্রটা হবে পাই আর এল, ঠিক আছে, পাই আর এল। তাহলে পায়ের মান আমরা জানি 22/7, কিন্তু আর এর মান 14 আর এল এর মান আমরা বের করলাম 20। তাহলে 7 দিয়ে 14 কে কাটাকুটি করলে 2 হয়। তাহলে 22 দুগুণে 44, 44 দুগুণে হচ্ছে 88 আর একটা শূন্য, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এত বর্গ সেমি বেরোচ্ছে 880 বর্গ সেমি। তাহলে এটা এখানে লিখে দেবো, এটা 880 সেন্টিমিটার স্কোয়ার। চলে আসছি আমরা 11 দাগের অঙ্কটায়। একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 সেমি, 15 সেমি এবং 20 সেমি, 20 বর্গ সেমি, সবকটা বর্গতে আছে। চৌপলটির আয়তন কত? তো আমরা 11 দাগের অঙ্কটা করবো, দেখো কিভাবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ধরে নিতে হবে দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি এ, প্রস্থটাকে আমরা ধরে নিচ্ছি বি, আর উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে সি। তাহলে এখানে এ বি বলে দিয়েছে 12, বি সি বলে দিয়েছে হচ্ছে 15, আর সি এ বলে দিয়েছে হচ্ছে 20। এবার তিনটেরই যদি গুণ করে দিই, এ বি গুণ বি সি গুণ সি এ, তাহলে এখানে কি হবে, 12 গুণ 15 গুণ 20। তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটাকে যদি গুণ করি তাহলে এটা আসছে 3600। তাহলে শুধু এ বি সি যদি করি তাহলে 3600 বর্গমূল করলে কত হবে, 60। তাহলে আমরা 60 পেয়ে গেলাম এবিসি। এবং এটাকেই আমরা জানি কত, এবিসি মানে হচ্ছে আয়তন, ঠিক আছে, এবিসি মানে হচ্ছে আয়তন। কার আয়তন? সমকোণী চৌকোণের। তাহলে আয়তনটা বেরোলো 60 ঘন সেমিতে, ঠিক আছে। এবিসি মানেই কিন্তু হচ্ছে ঘনফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই কারণের জন্য, ঠিক আছে। তাহলে এটার উত্তর লিখে দেবে এখানে, উত্তরটা হবে 60 ঘন সেমি। চলে আসছি আমরা পরেরটায়। দেখো 12 দাগের অঙ্কটা কি বলছে, 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38 এবং 47 রাশিগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এটা মাধ্যমিক 2017তেও এসছে। তো আমরা এটা কিভাবে করবো, এটা সাজানোই রয়েছে, জাস্ট আমরা লজিকটা দেখব। প্রথমে আমাদেরকে জানতে হবে যে রাশির সংখ্যাটা কত। তাহলে রাশির সংখ্যা বা রাশি সংখ্যা বলেও লিখতে পারো, মানে টোটাল কটা রাশি রয়েছে। তো টোটাল রাশি রয়েছে 9টা, ঠিক আছে। এটা এন দিয়ে প্রকাশ করা হয় 9টা, আর 9টা মানে হচ্ছে অযুগ্ম, ঠিক আছে। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তার মধ্যমা বের করার কিন্তু আলাদা সূত্র রয়েছে। প্রথমে বলে রাখি, যুগ্মর আলাদা সূত্র রয়েছে, অযুগ্মর আলাদা রয়েছে। যেহেতু এই অঙ্কটা অযুগ্ম রয়েছে তাই আমি অযুগ্ম সূত্রটাই তোমাদেরকে জাস্ট বলছি, n+1/2 তম পদ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা করি, n এর মান তো আমরা জেনে গেছি 9 যোগ 1/2 তম পদ হবে। তাহলে 9 এর একে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 তম পদ, মানে 5 তম পদ। এবার আমরা জানি 5 তম পদটা তোমরা গুণে দেখবে x+4 এ যাচ্ছে, x+4। তাহলে x+4 এর মান তো 24 বলেই দিয়েছে, x+4 এর মান কত বলে দিয়েছে, 24 বলে দিয়েছে। তার মানে x এর মান বের করা খুব সহজ, 24 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 20। তাহলে x এর মান হচ্ছে 20 হবে, ঠিক আছে। তাহলে x এর মান 20 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। তো পুরো এমসিকিউ আর এসএকিউ পুরো মডেলটাই কিন্তু করিয়ে দিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কোনো অঙ্ক যদি কোনো জায়গায় ডাউট মনে হয়, বা আমি যদি কোনো কারণে ভুলবশত কারণে যদি ভুল করিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি তোমাদের
এরকমই আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আবার একবার বলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে। পিডিএফ এখানেই কিন্তু আপলোড করা হবে, এখান থেকেই পেয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে না, তোমরা অনেকদিন পরে পাবে। তো তোমরা ভিডিও দেখেই যদি অঙ্কগুলো টুকে নাও তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ পিডিএফ এর আশায় থাকলে তোমাদের হয়তো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কারণ পিডিএফ আমি সঙ্গে সঙ্গে দেবো না, না হলে ভিডিওটা কেউ দেখবে না, ঠিক আছে? এর জন্য। আর পেড ব্যাচের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে, এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।